প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে আছো তাদেরকে আমরা স্বাগত জানাই। তো আমরা দেখছিলাম আমাদের দ্বাদশ শ্রেণীর কোর্স প্রায় শেষের দিকে, কিন্তু এখনো আমরা ফর্মালি একাদশ শ্রেণীরই ছাত্র। তো এখন আমরা দেখছিলাম যে আমাদের অধ্যায়ের নাম আন্তর্জাতিক বাণিজ্য। তো আমরা আশা করি যে কলেজ খুললে আবার আমরা শুরু থেকে, অর্থাৎ প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র পর্যন্ত আশা করি আরো একবার আমরা বোর্ডে ক্লাস নিতে পারবো, আমাদের সেই বিশ্বাস আছে। তো তারপরে আমাদের যারা ক্লাস করছে তারা বুঝতেই পারছো যে অনলাইন ক্লাসগুলো আমাদের যথেষ্ট ইফেক্টিভ। কোনো কোনো ক্ষেত্রে বোর্ডে ক্লাসের চাইতে এই ফারদিন আলম, তোমার ভিডিও অফ করো। সেটা আরো বেশি ইফেক্টিভ কোনো কোনো ক্ষেত্রে। তো এখানে আমাদের শুধু বোর্ড ইউজ করার ধরনটা একটু ডিফারেন্ট, কিন্তু সেখানে আমাদের একটু দেরি হয়। আমরা পুরোপুরি এখনো এক্সপার্ট হয়ে উঠতে পারিনি, এই জন্যই হয়তো আমাদের দেরি হয়। তো এখন আমরা আসি আমাদের শেষ ক্লাসে। আমরা ফারদিন আলম, তোমার ভিডিও অফ করো। আচ্ছা, শেষ ক্লাসে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য দেখতে যে আমরা শেষ টপিকটাতে বলেছিলাম যে যখন আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য হয় আর কি, ডোমেস্টিক ট্রেড যেটাকে আমরা বলি, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের লেনদেন ভারসাম্যে কোনো সমস্যা নেই, কারণ এখানে আমাদের বাইরের সঙ্গে কোনো ট্রানজাকশনই আমরা চিন্তা করি না যখন আমরা ডোমেস্টিক ট্রেড চিন্তা করি। কিন্তু যখন আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড আসে তখনই কেবল আমরা ওই আমাদের লেনদেন ভারসাম্যের কথা চিন্তা করি, কারণ তখনই আমাদের অন্যান্য কারেন্সিতে আমাদের ট্রানজাকশনটা হয়। তো সেক্ষেত্রে বলতে গেলে আমাদের লেনদেন ভারসাম্যের যে সমস্যা সেটা মূলত আসে হলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তো এই সমস্যাগুলোর সবচাইতে বেশি ফেস করে কারা? যাদের ইকোনমির দুর্বল অর্থনীতি এবং যাদের বাইরের থেকে কনসাম্পশনটা বেশি, অর্থাৎ ভোগ বেশি, কিন্তু সে তুলনায় তারা রপ্তানি করতে পারে না, বা সে তুলনায় তাদের দেশে ইনভেস্টমেন্ট বা এরকম অপরচুনিটি কম। সেক্ষেত্রে দেখা যায় কি সেই কান্ট্রিগুলো বেশি সমস্যা ফেস করে। তো আমরা যদি লেনদেন ভারসাম্যের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে বাংলাদেশের পজিশনটা তুলনামূলকভাবে বেটার, কারণ বাংলাদেশের এখন ফরেন রিজার্ভ বেশ স্বাস্থ্যকর একটা ফরেন রিজার্ভ আমরা দেখি, প্রায় 45 বিলিয়ন থেকে 46 বিলিয়ন ডলারের মধ্যে। সেটা আমাদের ইকোনমির জন্য তুলনামূলক বেটার, এবং আমরা জানি যে বছর টু বছর এটা কিন্তু বেশ বাড়ছে আর কি। তো তার ভেতরের কি কি প্রবলেম আছে, কি আছে, সেটা চাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের এখন রিজার্ভটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হেলথি। তো আজকের আমরা যে টপিকটা দেখতে চাই সেটার মধ্যে আমরা বলেছিলাম এই আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা, এটা আমরা একটু শেষের দিকে পড়বো। তার আগে আমরা দেখে আসি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আমরা দেখতে চাই, আমদানি রপ্তানি দ্রব্য দেখতে চাই, এবং বাণিজ্য সম্প্রসারণের উপায় কি সেটা আমরা দেখতে চাই। হয়তো এই তিনটা টপিকেই আমাদের ক্লাস শেষ হয়ে যেতে পারে। তো আমরা শুরুর টপিকটাতে আসি, আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। তো এখন আমরা আসি, আমাদের ফার্স্ট টপিকটা দেয়া আছে যে সম্পদের সর্বোত্তম ব্যবহার। তো এটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা পরের টপিকগুলোতে আসি, তার আগে আমরা দেখে আসি যে এই টপিকটাকে আমরা একটু কিভাবে দেখতে পারি। তো সম্পদের সর্বোত্তম ব্যবহার যেটাকে আমরা বলছি, যদি আমাদের আন্তর্জাতিক বাণিজ্য হয় তাহলে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদগুলোর ভালো ব্যবহার হবে। তো সর্বোত্তম ব্যবহার আমি কিভাবে বুঝতে পারি? তো এখানে যদি আমরা এটাকে একটু লিখতে চাই, আমি এটাকে বলছি যে ইংরেজিতে লিখলাম, এটা বলা হয় অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এটাকে বলা হয় অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। তাহলে এখন আমাকে কেউ বলতে পারবে যে সম্পদের সর্বোত্তম ব্যবহার বলতে তুমি কি বুঝো? সম্পদের সর্বোত্তম ব্যবহার কি বলতে পারো? এই, সম্পদের সর্বোত্তম ব্যবহার কি বলতে পারো? সম্পদগুলো কি কি, আমাদের আমাদের রিসোর্স গুলো কি কি আছে, আমরা কি জানি? এই, কথা বলো না কেন? রিসোর্স কি? ইবাদত হোসেন বলো, রিসোর্স কি কি? স্যার, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। বসে মুখ বন্ধ করে বসে আছে কেন? আমাদের কিন্তু কথা যারা না বলবে তাদের কিন্তু অ্যাবসেন্ট করে দেওয়ার কথা। তাহলে এখন ধরো এটাকে আমরা বলছি, একটা হলো ল্যান্ড, আর একটা হলো আমাদের, সরি, 2 নাম্বারটাকে আমরা বলছি লেবার, আর একটা কি 3 নাম্বারে কি? কথা বলো না কেন? 3 নাম্বারে কি? ক্যাপিটাল। আর 4 নাম্বারে কি? এন্টারপ্রেনিউর। ঠিক আছে,
এই যে এটা হলো আমাদের রিসোর্সেস। এখন দেখো আমরা বলছি যদি আন্তর্জাতিক বাণিজ্য হয় তাহলে আমাদের এই যে রিসোর্স গুলো আছে এগুলো ইউটিলাইজেশন বেড়ে যায়, ব্যবহার বেড়ে যায়। তো সম্পদের আমরা বলছি শুধু ব্যবহার না, আমরা সর্বোত্তম ব্যবহার চাই। তো সম্পদের সর্বোত্তম ব্যবহার বললে কি বোঝায়? তো সবসময় মনে রাখতে হবে সম্পদের যখন অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস আসবে তখন এটার মিনিং হলো আমি প্রোডাকশনটাকে সর্বোচ্চ চাই। আমার প্রোডাকশনটা কি ম্যাক্সিমাম, তাহলে আমি প্রোডাকশন চাই সর্বোচ্চ ম্যাক্সিমাম প্রোডাকশন। আর আমার যে কস্ট ম্যাক্সিমাম প্রোডাকশন, আর কস্টটা কি, খরচটা কি হবে? কম চাই। সবচাইতে কম খরচ, তাহলে খরচটা হবে মিনিমাম। তাহলে আমরা যখন বলবো সম্পদের সর্বোত্তম ব্যবহার বলতে আমরা কি বুঝি? আমাদের প্রোডাকশনটা ম্যাক্সিমাম আর কস্টটা হলো, অর্থাৎ প্রোডাকশন যে কস্ট, উৎপাদনের যে খরচ, সেই খরচটা হবে মিনিমাম। তাহলে কখনো কি তোমরা কি কখনো অ্যাভারেজ কস্ট কার্ভ দেখেছো? গড় ব্যয় রেখা, এই গড় ব্যয় রেখা দেখেছো? ব্যয় অধ্যায়টা কে পড়িয়েছে? আমি পড়িয়েছি না? গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, গড় ব্যয়, মনে পড়ে? এই মোট স্থির ব্যয়, মোট ব্যয়, এগুলো আমি তো পড়িয়েছি। ওগুলো কি আদৌ মনে আছে? আচ্ছা, না মনে থাকলে আমাদের কিছু করার নেই। এবার দেখো আমরা একটা যদি উদাহরণ দেই যে বাংলাদেশের ট্রেড রিলেটেড যে সেক্টর গুলো আছে তার মধ্যে আমরা একটাকে পিক করলাম, সেটাকে আমরা বলছি গার্মেন্টস। এখন দেখো যদি আমাদের গার্মেন্টস না থাকতো তাহলে আমি যদি বলি গার্মেন্টস এখন কে কে এনগেজড আছে? গার্মেন্টস এর প্রোডাকশনের জন্য কাকে কাকে লাগছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর সংগঠন। এন্টারপ্রেনার বা এন্টারপ্রাইজ, এন্টারপ্রেনিউর। তাহলে এখন আমরা বলছি কি যে তাহলে এখন যদি তুমি দেখো যে গার্মেন্ট যদি না থাকতো তাহলে এরা কি থাকতো? এরা কি থাকতো? বেকার। বেকার থাকতো বা আইডল থাকতো, যেটাকে আমরা বলি আনএমপ্লয়েড। তাহলে এই ফ্যাক্টর গুলো আমাদের আনএমপ্লয়েড থাকতো, অর্থাৎ এদেরকে আমরা বলছি এই ফ্যাক্টর গুলো তখন এমপ্লয়েড থাকতো না। তাহলে যদি এই ফ্যাক্টর গুলো আনএমপ্লয়েড থাকে তাহলে দেখো তো তোমার প্রোডাকশন লস হতো না? প্রোডাকশন জি কি স্যার। হতো? লস হতো। অথবা তারা অন্য সেক্টরে যে ভিড় করতো সেখানে লেবারদের ওয়েজ তারা কমিয়ে দিত, সেরকমও হতে পারতো। জি স্যার। তো এখন আমরা বলছি এই যে প্রোডাকশন লস, তাহলে প্রোডাকশন যদি লস হয় তাহলে দেখো তো তুমি কি প্রোডাকশন লস হলে কি তুমি ম্যাক্সিমাম প্রোডাকশনের দিকে যেতে পারতে? না স্যার। ম্যাক্সিমাম প্রোডাকশনে কিন্তু আমাদের যাওয়া পসিবল না। তাহলে যদি তোমার এখন গার্মেন্ট সেক্টর ডেভেলপ করে তাহলে সেখানে ল্যান্ডের ডিমান্ড বাড়বে, লেবারের ডিমান্ড বাড়বে, ক্যাপিটালের ডিমান্ড বাড়বে, এন্টারপ্রেনারের ডিমান্ড বাড়বে। ফলে সেক্ষেত্রে দেখা যাবে কি তোমার প্রোডাকশনটা কি হবে? ম্যাক্সিমাম। তখন তোমার প্রোডাকশনটা কিন্তু বাড়তে থাকবে। তো এখন যদি যদি আমার আন্তর্জাতিক বাণিজ্য আমি না করতাম তাহলে কি আমার এই যে আমার প্রোডাকশনটা বাড়ছে, আহ, বাড়ছে, সেটা কি বাড়ার কোনো পসিবিলিটি তৈরি হতো? না স্যার। এখন আরেকটা কোশ্চেন, এখন ধরো তোমার প্রোডাকশন বাড়ছে কিন্তু তুমি কস্ট কমাতে পারছো না, তাহলে তুমি কি ইন্টারন্যাশনাল ট্রেডে টিকতে পারবে? না স্যার। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কস্টটাও কমাতে হবে। তো কস্ট কখন কমে? যখন আমি দক্ষভাবে প্রডিউস করতে পারি সেক্ষেত্রে আমার কস্ট কমে। তো বাংলাদেশের কিন্তু অদক্ষ প্রতিষ্ঠানও আছে, তাহলে তারা অদক্ষ হয়েও কিভাবে টিকে থাকে? যেমন ধরো দক্ষতা বাড়লে কিভাবে কস্ট কমে, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো আমি একজন প্রডিউসার, ধরলাম এন্টারপ্রেনার, আমি একজন প্রডিউসার, এন্টারপ্রেনারকে আমরা প্রডিউসারও বলি। তাহলে ধরো আমি বাজার থেকে একজন লেবারকে হায়ার করলাম, তাহলে আমি লেবার একজনকে হায়ার করলাম বাজার থেকে, ওকে। তাহলে সেই লেবারকে আমি হায়ার করেছি, বাজারে একটা মার্কেট প্রাইস ফিক্সড, সেই লেবারের জন্য আমার মজুরি দিতে হচ্ছে 100 টাকা। এখন ধরো সেই লেবার প্রডিউস করেছে কত? 10 ইউনিট, 10 একক প্রডিউস করেছে। এখন দেখো তো গড়ে খরচ হয়েছে কত? 10 টাকা। তাহলে গড়ে খরচ হয়েছে আমার 10 টাকা করে, ওকে। এবার দেখো আমি সেম প্রডিউসার, আমি মার্কেট থেকে আরেকজন লেবারকে হায়ার করলাম, ওকে। আমি সেম প্রডিউসার, মার্কেট থেকে আমি আরেকজন লেবারকে হায়ার করলাম। আমার এক্সপেকটেশন কি তার প্রোডাকশন সে কত ইউনিট প্রডিউস করবে? কস্ট কত বলো? 100। বাজার বাজার থেকে হায়ার করেছি, কস্ট কত? 100। কারণ মার্কেট প্রাইস আমাদের সেম। আলু তো বাজারে বিভিন্ন দামে বিক্রি হয় না, আমরা জানি যদি মার্কেট প্রাইস যদি ডিমান্ড আর সাপ্লাই দিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা জানি মার্কেট প্রাইস ফিক্স থাকে। যেমন আলুর দাম মোটামুটি আমাদের 20-25 টাকার মধ্যেই আমাদের ফিক্স থাকে। এবার ধরো সেই লেবারটা ফাঁকিবাজি করছে, অথবা আমি ভাবছি তার 10 ইউনিট প্রডিউস করার কথা কিন্তু সে 10 ইউনিট প্রডিউস করতে পারছে না, সে 5 ইউনিট প্রডিউস করছে। ফাঁকিবাজি করছে অথবা তার প্রোডাক্টিভিটি কম, কারণ তার সেই পরিমাণ স্কিল নেই, সে আনস্কিলড। তাহলে দেখো তো এখান থেকে গড় খরচ কত? 20 টাকা।
20 টাকা গড় খরচ বেড়ে গেছে যদি তুমি ফাঁকিবাজি করো বা তুমি যদি আনস্কিল বা ইনএফিশিয়েন্ট হও, অদক্ষ হও। জি স্যার। কারণ তোমার প্রোডাকশন অনুযায়ী তোমার দেখো গড়ে কিন্তু খরচ বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে ধরো বাংলাদেশের যদি আমি বলি দক্ষ প্রোডিউসারও আছে গার্মেন্টস এর, অদক্ষ প্রোডিউসারও আছে। তাহলে অদক্ষ প্রোডিউসার হলে তো প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কথা, তাই না? জি স্যার। তাহলে যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায় তাহলে তো আমার গার্মেন্টস এর প্রাইসটাও বেড়ে যাওয়ার কথা। জি স্যার। কারণ আমি যদি প্রোডাকশন কস্ট বাড়ে আমি সেটা কভার করব কি দিয়ে? আমি যেসব জিনিসপত্র উৎপাদন করি সেগুলো বাজারে বিক্রি করে তারপরে সেটা সেখান থেকে আমি ওই এক্সট্রা কস্ট তুলবো আরকি। এখন আমাদের কোশ্চেন হলো বাংলাদেশে তো অনেক অদক্ষ প্রতিষ্ঠান আছে গার্মেন্টস এর। তাহলে তারা মার্কেটে টিকে থাকে কি করে? শরীফ বলো। এই শরীফ ৬৩৩৬ তারা মার্কেটে টিকে থাকে কি জি করে স্যার। বলো? তারা মার্কেটে কি করে টিকে থাকে? অনেকেই দক্ষ আছে, অনেকেই অদক্ষ আছে। তাহলে তারা মার্কেটে কি করে টিকে থাকে? তাদের তো স্যার প্রোডাকশন কস্ট বেশি। তাহলে তারা টিকে থাকছে কি আমি করে? আগের কথাগুলো শুনি এখন ক্লাসে ঢুকলাম স্যার। এখন ঢুকেছে কেন? রেদওয়ান হোসেন বলো। স্যার জয়েন হলাম একটু আগে। আট, তুমি এখন ক্লাসের টাইম তোমার 9টা, তুমি এখন জয়েন হচ্ছে কেন? আজকে একটু লেট হয়ে গেছে স্যার। লেট করবে না, ইকোনমিক্স এর ক্লাস অন্তত লেট করবে না। তোমরা যে কজনই আছো কখনোই লেট জি করবে স্যার। না। জি স্যার। তুমি কোনো ক্লাসে লেট করবে না, নাহলে তাদেরকে আমরা ইনএফিশিয়েন্ট বলি যারা লেট করে আসবে। এই ৬৩১৬ ইয়াসিন আরাফাত বলো। ৬৩১৬ ইয়াসিন আরাফাত মুখ খোলো, নাইলে কিন্তু তোমাকে অ্যাবসেন্ট করে দিব বা তোমার জন্য আমি কিন্তু একটা পানিশমেন্ট জারি করে দিব। মুখ বন্ধ করে বসে আছো কেন? মুখ খুলতে বলার পরও মুখ বন্ধ করে বসে আছো। এই ইয়াসিন আরাফাত। এটা কথা শুনছে না, এর একটা পানিশমেন্ট দিতে হবে। এই রাফি বলো, রাফি। তুর্য ইসলাম রাফি বলো। আচ্ছা ইবাদতই বলো। স্যার এখানে দক্ষ যারা আছে, দক্ষ তো ওনারা মানে 100 টাকা ইয়া করলে না, এখন 10 আমি টাকা যদি খরচ আগে করতেছে। আগে কোশ্চেন বুঝো। আমাদের যে পোশাক হ্যাঁ হ্যাঁ। সেটা ধরো ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকাতে যায়, আমেরিকাতে ভিয়েতনামও পোশাক পাঠায়, ইন্ডিয়াও পাঠায়। কিন্তু এসব দেশ পাঠানোর পরও আমাদের যে অদক্ষ যারা আছে প্রোডিউসার, তারা মার্কেটে কি করে টিকে থাকে? এখানে জাস্ট একটা সিম্পল কোশ্চেন আছে, সেইটার আনসার করতে পারলে, সেটা ধরতে পারলে তুমি এটা আনসার করতে পারবে। কারণ এখনো আমরা একটা ফ্যাসিলিটি পাই কস্টের ক্ষেত্রে, সেটা কিসের থেকে আসে? বলো, বলতে পারবে? স্যার আমরা এই তারপর তো এই বাইরের দেশে বিক্রি করতেছি। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা যে সুবিধাটা পাই সেটা হলো চিপ লেবার। ওকে, সস্তা শ্রমিক। সস্তা শ্রমিক এখনো আছে বলেই আমরা কিন্তু এখনো আমাদের জি যে স্যার। মার্কেটে যে অদক্ষ যারা প্রোডিউসার আছে তারাও কিন্তু এখনো টিকে থাকে। গার্মেন্টসে কিন্তু অদক্ষ শ্রমিক, অদক্ষ যারা উৎপাদনকারী তাদের কিন্তু টিকে থাকার কথা না। কিন্তু এখনো আমরা, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে আমার ওরকম কোনো আত্মীয়তার সম্পর্ক এখানে তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আমার যদি মার্কেট প্রাইস বেশি হয় তাহলে আমার গুডস অটোমেটিক মার্কেট থেকে বের হয়ে যাবে, কারণ তারা বিদেশিরা আমারটা কিনবে না, কারণ প্রাইস যেখানেই কম আমি সেখানে থেকে কিনতে চাই। তাহলে সেক্ষেত্রে কি হবে যে রাব্বি রোজ তোমার স্পিকার অফ করো, ফলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের মার্কেট থেকে কিন্তু আমরা বের হয়ে যাব, আমাদের কোনো টিকে থাকার চান্স নেই। তাহলে এমন কি কোনো পসিবিলিটি তৈরি হতে পারে যে আমাদের ভবিষ্যতে এই অদক্ষ যারা প্রোডিউসার আছে তারা মার্কেট থেকে বের হয়ে যাবে? এরকম কোনো আমাদের জন্য ভয়ের কোনো কারণ আছে কি যে ভবিষ্যতে এরা টিকে থাকতে পারবে না? স্যার যেহেতু যদি সস্তা হয়ে থাকে লেবার, হ্যাঁ, তাহলে বের লেবার হবে না সস্তা আর তো, কি। আর লেবার যদি তো ধরো একসময় না একসময় কস্টলি হবেই, কারণ আমরা বলছি যে এই লেবারের থেকে যে বেনিফিট সেটা আমরা খুব বেশি দিন পাবো বলে মনে হয় না। একটা সময় আমাদের লেবারের প্রাইসটাও বেড়ে যাবে। তো যেমন আমাদের চায়নাতে আমরা দেখছি যে লেবারের প্রাইস কিন্তু এখন বেড়ে যাচ্ছে, কারণ লেবারের ডিমান্ড, যত ইকোনমি ভালোর দিকে যাবে তত লেবারের ডিমান্ড বাড়বে। তারপরে এক সময় না এক সময় লেবারের ডিমান্ড বাড়তে থাকলে লেবারের কস্টলি হয়ে যাবে। যেমন আমি যদি বলি সারা বাংলাদেশ এখন যদি আমাকে পেতে চায় টিচার হিসাবে, তাহলে কি হয়ে যাবে? অটোমেটিক আমার প্রাইস বেড়ে যাবে। তো এরকম যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে প্রাইসটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলছি যদি ধরো
ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 2024-এর পরে আমাদের কিন্তু জিএসপি ফ্যাসিলিটি যেটা আছে, জেনারেল স্পেশালাইজড প্রেফারেন্স, এখানে স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে মূলত এই সুবিধা দেওয়া হয়। স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশের নিচের স্তরে যারা থাকে তাদেরকে আমরা বলি স্বল্পোন্নত দেশ। সেখানে কি হয়, একটা নির্দিষ্ট পরিমাণ পোশাক পাঠালে তোমাকে তার উপরে শুল্ক দিতে হয়। যেমন ধরো তুমি 100 টাকার পোশাক তুমি ইউরোপিয়ান ইউনিয়নে পাঠালে, তোমাকে ইউরোপিয়ান গভর্নমেন্টকে 15 টাকার সমান ধরো ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে সেখানে কিন্তু তোমার ওই গুডস তুমি আর 100 টাকায় বেচতে পারবে না, তখন কিন্তু তোমার প্রাইস হবে 115। তো সেক্ষেত্রে দেখা যায় কি কস্টটা বেড়ে যায়। তো এখনো পর্যন্ত বাংলাদেশের উপরে কিন্তু কস্টটা কম আছে, সম্ভবত 2023-24-এর পরে যে আমরা কিন্তু আর এই ফ্যাসিলিটিটা পাবো না, কারণ তখন আমরা ততদিনে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকে যাব। তো সেই সময় দেখা যাবে কি যে অদক্ষ যারা আছে তারা কিন্তু তাদের কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তখন যারা শুধু তারা দক্ষ টিকে থাকে থাকতে পারবে না। তখন তারা টিকে থাকতে পারবে না, কারণ তাদের কস্টটা কিন্তু তুলনামূলকভাবে হাই। তো যদি ওই কস্ট ডিফারেন্স যদি তখন কম হয়ে যায়, তখন তারা হয়তো টিকতে পারবে, মানে কম থাকলেও টিকতে পারবে। কিন্তু যাদের কস্ট ডিফারেন্সটা বেশি হয়ে যাবে, যারা অধিক পরিমাণে অদক্ষ, তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে, অটোমেটিক আউট হয়ে যাবে। তাহলে কি বাংলাদেশ তার একটা বড় বাজার হারাবে? আসলে সেটা বলা যায় না, কারণ যারা দক্ষ প্রোডিউসার আছে তারা কিন্তু তাদের প্রোডাকশন লেভেলটা হয়তো চেঞ্জ করতে পারে, অর্থাৎ তারা তখন প্রোডাকশন লেভেলটা বাড়াতে পারে, কারণ তাদের গুডস গুলো ডিমান্ড কিন্তু বাড়বে তুলনামূলকভাবে, কারণ তারা লো কস্টে প্রডিউস করতে পারে। ফলে তাদের টিকে থাকা নিয়ে আমরা ভাবছি যে অতটা হয়তো সমস্যা হবে না, কারণ যে পরিমাণ মার্কেট দরকার হয়তো দক্ষতার জন্য, সেই পরিমাণ মার্কেটও হয়তো আমাদের এই অদক্ষ যারা আছে তারা হয়তো সেটাকে খেয়ে ফেলছে আর কি। ফলে দেখা যাচ্ছে কি দক্ষতার নির্দেশের পর্যন্ত আরো যদি খরচ কমানো সম্ভব থাকতো সেই সব প্রতিষ্ঠানের, তারা কিন্তু সেই লেভেল পর্যন্ত যেতে পারছে না। ফলে দেখা যাচ্ছে কি যে হয়তো আমাদের বাজার হারানোর সম্ভাবনাটা অতটা আমরা প্রকট যতটা ভাবছি সেটা হয়তো নাও হতে পারে, কারণ অটোমেটিক প্রাইস বাড়বে, কিন্তু সেটা হয়তো আমাদের ওভাবে বাজার হারানোর সম্ভাবনা হয়তো নাও ক্রিয়েট হতে পারে। কিন্তু আমাদের যে প্রফিট বেস সেটা হয়তো কমে যেতে পারে যাদের, আমাদের যে প্রোডিউসার আছে তাদের আর কি। তো আশা করি এখান থেকে তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কিন্তু কোশ্চেন করবে। বুঝতে পেরেছো? তোমরা যারা আছে কিন্তু কোশ্চেন করবে। জি স্যার। ওকে, আমি এটাকে একটু সেভ দিয়ে নেই। তাহলে আশা করছি এই টপিকটা বুঝতে পেরেছো। এরপরে আমরা বলছি উৎপাদন বৃদ্ধি। আমরা একটু আগেই বললাম যে আন্তর্জাতিক বাণিজ্য যদি হয় তাহলে তোমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার এগুলো ডিমান্ড বেড়ে যাবে। যেমন আমাদের গার্মেন্টস যদি না থাকতো তাহলে এগুলো আইডেল বা আমরা বলছি যে আনএমপ্লয়েড থাকতো। এখন এমপ্লয়মেন্ট যত বাড়বে তত তোমার উৎপাদন বাড়বে। তো সেটা আমাদের সিম্পল ভাবে উৎপাদন বেড়েছে। আমাদের গার্মেন্টস এর হিউজ প্রোডাকশন, যেটা আমাদের দেশে চলে না, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা পাঠাতে পারি। তো এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে যদি আমরা বলি সম্পদের সর্বোত্তম ব্যবহার, তাহলে সম্পদ যত সুষ্ঠুভাবে বা সর্বোত্তম অপটিমাম ইউটিলাইজেশন হবে, তত কিন্তু সম্পদের ইনকাম বাড়বে, বা আমাদের ইকোনমির কিন্তু আমাদের ওভারঅল লাইফ স্ট্যান্ডার্ড বা লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু বেড়ে যাবে, জীবনযাত্রার মান কিন্তু বাড়বে। ফলে সেক্ষেত্রে সম্পদের সর্বোত্তম ব্যবহার প্রত্যেকটা গভর্নমেন্ট বা প্রত্যেকটা ইকোনমি কিন্তু এক্সপেক্ট করে। তো এরপরে আমরা বলছি উৎপাদন বৃদ্ধি। তো উৎপাদন বাড়লে আমাদের কি হবে? ফরেন আর্নিংটাও কিন্তু বাড়বে। যত উৎপাদন বেশি হবে, আমরা বাইরের দেশে এক্সপোর্ট যদি আমাদের ডিমান্ড সেই পরিমাণ থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের কিন্তু ফরেন কারেন্সি আর্নিং বাড়বে। তো ফরেন কারেন্সি আর্নিং বাড়লে আমাদের আসলে বেনিফিটটা কি? আমরা বাইরের দেশের মুদ্রা কেন পেতে চাই? বলতে পারবে কেন? তাতে কি আমাদের ভোগ বাড়ে? এই, বাইরের দেশের মুদ্রা আমরা কেন পেতে চাই বলো? আমদানি বাইরের করার জন্য। দেশের মধ্যে হ্যাঁ, আমদানি করার জন্য আমরা পেতে চাই, সেটা কিন্তু আমি গত ক্লাসে বলে দিয়েছি, এটা যে আমাদের আমদানিটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তো আমদানি যদি আমাদের বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের আমদানি থেকে যেসব ভোগ সেগুলো আমাদের বাড়বে। অর্থাৎ আমাদের যদি এই ফরেন কারেন্সি না থাকতো তাহলে কিন্তু আমরা বাইরের দেশ থেকে কোনো কিছু ভোগ করতে পারতাম না। তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে যত আমাদের ফরেন কারেন্সি বাড়বে, তত কিন্তু বাইরের দেশ থেকে যেসব জিনিসপত্র আছে সেগুলোর কনসাম্পশনও কিন্তু বাড়বে। আমরা জানি যে এই করোনার মধ্যে কিন্তু আমাদের বাইরের দেশের কনসাম্পশন হিউজ পরিমাণে কমে গেছে, অর্থাৎ আমাদের ইম্পোর্ট কিন্তু কমে গেছে। কারণ আমাদের নানা রকম, এটা কিন্তু এই কারণে না যে আমাদের কারেন্সি, ফরেন কারেন্সি কম আছে বলেই আমাদের এই ইম্পোর্ট কমেছে, তা কিন্তু না। এখানে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, অন্যান্য অনেক দেশে দেখা গেছে যে কোয়ারেন্টাইন করে তাদের বিমান বন্ধ আছে বা ফ্লাইট বন্ধ আছে, এইসব কারণে কিন্তু, যেমন ইন্ডিয়া থেকে কিন্তু এখন খুব গুডস আমাদের দেশে যে সচরাচর আসছে এটা কিন্তু কমে গেছে। ফলে দেখা যাচ্ছে কি আমাদের এই ইম্পোর্টের জন্য যে ব্যয় হতো, আমদানির জন্য যে ব্যয়, সেটা কিন্তু এখন কমে গেছে। এই জন্য দেখা যাচ্ছে কি যে আমাদের যে ফরেন ডলারের রিজার্ভ, আমাদের কিন্তু এখন পেমেন্টটা কমে গেছে, কিন্তু আর্নিং কিন্তু খুব বেশি কমেনি। ফলে দেখা গেছে কি যে আমাদের কিন্তু এখন ফরেন রিজার্ভটা বাড়ছে। তো এখানে আরেকটা অ্যালার্মিং ব্যাপার আছে যে আমাদের জন্য সতর্কতার বিষয়, সেটা হলো এখন কিন্তু এই লাস্ট মান্থ থেকে কিন্তু আমাদের
ফরেন রিজার্ভটা কিন্তু আমাদের যে প্রবাসীরা যে টাকাটা পাঠাতেন সেটা কিন্তু কমে যাচ্ছে, তার গ্রোথটা কিন্তু কমে যাচ্ছে। কারণ আমরা ভেবেছি যে করোনার সময় কিন্তু আমাদের কমেনি, কারণ অনেকে সেভিংস বা এই ধরনের যা যা ছিল সব পাঠিয়ে দিয়েছে, বা অন্যান্য অনেক গভর্নমেন্ট জনগণকে হেল্প করেছে, সেই হেল্পের টাকাও তারা দেশে পাঠিয়ে দিয়েছে। যেমন আমেরিকা থেকে কিন্তু আমাদের ফরেন রিজার্ভটা অনেক বেড়েছিল। এই আমেরিকা থেকে কিন্তু আমাদের ওই ফরেন কারেন্সির যে আমাদের দেশে পাঠানো সেটা কিন্তু অনেকটা বেড়েছে আর কি। কিন্তু এখন বোধহয় সেটা কমে যাচ্ছে। ফলে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ, মানে ফরেন কারেন্সির যে গ্রোথ, অর্থাৎ যেভাবে বাড়ার কথা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমাদের ইকোনমিস্টরা আগেই বলেছেন যে এটা এই মুহূর্তে বাড়তে পারে, কিন্তু একটা সময় পরে যে এটা কমে যাবে। কারণ তখন হয়তো অন্যান্য অর্থনীতির অবস্থাও খারাপের দিকে, ফলে তাদের ইনকামও কমবে। তো আগে যাদের সেভিংস ছিল তাদের দেশে পাঠিয়েছে, এখন তার সেভিংস ওরকম নেই, ফলে ইনকামও কমে গেছে। ফলে দেখা যাচ্ছে কি যে তাদের পাঠানোর ডলার বা অন্যান্য কারেন্সি, রিয়াল বা যাই বলি না কেন, সেগুলো দেশে পাঠানোর টেন্ডেন্সি কিন্তু এখন কমে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে পারে, অর্থাৎ কমে যাওয়ার একটা চান্স তৈরি হতে পারে। তো এরপরে আমরা আসি, আমরা বলছি যে যত আমাদের বাইরের দেশ থেকে ফরেন কারেন্সি আসবে, দেখো তো তখন আমাদের কোনটা বাড়বে? বাইরের কারেন্সি যত আসবে তত আমাদের বাইরের দেশের থেকে ভোগ বাড়বে। তো ভোগ যদি বাড়ে, দেখো তো ভোগ বাড়লে কি সন্তুষ্টি বাড়ে বা তৃপ্তি বাড়ে তোমার? এই ভোগ বাড়লে কি সন্তুষ্টি বাড়ে? তাহলে ভোগ বাড়লে আমাদের সার্বিকভাবে সন্তুষ্টি বাড়ে, জীবনযাত্রার মান বাড়ে। কারণ আমরা বলি যে ভোগ যদি আমাদের কনসাম্পশন যত বেড়ে যায় ইকোনমিতে, তত আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা লাইফ প্যাটার্ন আমরা যদি বলি সেটাকে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সেটা আমরা বলি যে আমরা ভালোর দিকে যাচ্ছি আর কি। এরপর আমরা বলছি বিনিয়োগ বৃদ্ধি। তো এখন দেখো যে আন্তর্জাতিক বাণিজ্য হলে এটা আসলে বিনিয়োগকে বাড়ায়। সেটা কিরকম? আমরা কিন্তু এবার কারেন্ট অ্যাকাউন্ট ছেড়ে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে এসেছি। বিনিয়োগ কিভাবে বাড়ে? যেমন ধর তুমি যখন আন্তর্জাতিক বাণিজ্য করতে চাও তখন কিন্তু তোমার বর্ডার ওপেন থাকে। বর্ডার ওপেন অর্থ কি? যে তুমি আমার সঙ্গে বাণিজ্য করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমার দেখো এক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি কিরকম সুযোগ? আমাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারবে যে এক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি এভাবে হতে পারে? যে বাংলাদেশে বিনিয়োগ অপরচুনিটি কেন ক্রিয়েট হতে পারে সেটা বলতে পারবে? যদি আন্তর্জাতিক বাণিজ্যে থাকে আমার, তাহলে আমাদের বিনিয়োগ বৃদ্ধির একটা সুযোগ থাকে। সেটা কিরকম? তাই বাংলাদেশ থেকে কেউ ফ্যাসিলিটি নিতে চাইলে সেটা কিভাবে সম্ভব বলো? এমন অনেক গুডসই আছে যেগুলো তুমি দেশে কোনো ভোগ করতে পারো না, কিন্তু সেখানে বিদেশি বিনিয়োগ আছে। যেমন তুমি যে দেখবে যে চুলের খোপার জন্য যে চুল তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোনগুলোতে তৈরি হয়। সেগুলো কিন্তু দেশের মার্কেটে আসে না, সেগুলো সব বাইরের দেশে যায়। তাহলে এই ফ্যাসিলিটি গুলো কেন আসে বাংলাদেশে? তারা কেন বিনিয়োগ করতে চায় বলতে পারো? আমাদের বর্ডার ওপেন আছে, তাদের কারণ হলো বাংলাদেশে তোমার সস্তা শ্রমিক আছে। এখানে শ্রম ঘন যদি হয় তাহলে তোমার সস্তা শ্রমিক আছে। সস্তা শ্রমিক হলে কিন্তু বাংলাদেশের বিনিয়োগ অপরচুনিটি হিউজ হওয়ার কথা। কিন্তু তারপরে আমরা যে পরিমাণ এক্সপেক্ট করি ফরেন ইনভেস্টমেন্ট হলে জানি আমাদের ফরেন রিজার্ভটা ফুলে ফেপে উঠবে। কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আমরা যে পরিমাণ এক্সপেক্ট করি সে পরিমাণ আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই। কারণ কি? কারণ কি? তোমরা চিন্তা করতে পারো না যে স্যার এই কারণে হতে পারে? কোনটা দুর্বল আমাদের? আশরাফুল আজম দীপ্ত, নিরাপত্তা। কিসের নিরাপত্তা? নিরাপত্তা তো এখন ঠিকই আছে। নিরাপত্তা একটা সময় অসুবিধা ছিল। আমরা শুধু একটা ঘটনায় দেখেছি, জাপানি যারা ইনভেস্টর তাদের ওই যে হলি আর্টিজানের ঘটনা ছাড়া তো নিরাপত্তা নিয়ে আমাদের খুব বেশি সমস্যা হয়নি। অন্যান্য কান্ট্রি গুলোতে আরো নিরাপত্তা সমস্যা আছে। দীপ্ত, আশরাফুল আজম দীপ্ত, কোন কারণে বাংলাদেশে ইনভেস্টমেন্ট কম হচ্ছে বা ইনভেস্টমেন্টে যা এক্সপেক্ট করি সেটা হচ্ছে না? কি মনে হয় তোমার? যে কোনো একটা কারণ বলো। ক্লাসটা তো শুধু আমি নিব না, ক্লাসটা হলো হয় সবসময় ইন্টারঅ্যাক্টিভ। তোমরাও কথা বলবে, আমিও কথা বলবো, এটাকে বলা হয় ক্লাস। এই জন্য তোমার স্টুডেন্ট দরকার সামনে, নাইলে তো স্টুডেন্ট লাগে না। টিচার বক বক করে যে কোনো ভাবে দিলেই হয়। স্টুডেন্ট সামনে লাগে কিসের জন্য? বলো, যে কোনো একটা কারণ বলো। হ্যাঁ, আমাদের অবকাঠামো দুর্বল। অবকাঠামো দুর্বল। আরেকটা বলতে পারবে? আরেক কোনো কারণ বলতে পারবে? একটা নতুন ব্যবসা শুরু করার জন্য যে পরিমাণ তোমার ফাইল চালাচালি হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, অথবা ধরো তোমার নানা রকমের ফ্যাসিলিটি আছে যেগুলোকে আমরা বলি ওই অবকাঠামো বলা যায়, যে বিদ্যুতের সুবিধা, তারপরে তোমার রাস্তাঘাটের সুবিধা, তারপরে তোমার অন্যান্য আদার যে ফ্যাসিলিটি, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের এখানে কম।
কিন্তু সরকার কি এর জন্য কোনো পরিকল্পনা নিয়েছে যে এখান থেকে কিভাবে, ওই যে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য, অর্থাৎ ফাইল ঘুরতে থাকে, 2-4 বছরের মধ্যে ব্যবসা শুরু করা যায় না বাংলাদেশে, অনুমতি নিতে নিতে এ সেক্টর সে সেক্টর, পরিবেশ অধিদপ্তর এ দপ্তর সে দপ্তর করতে করতে দেখা যায় যে তাদের আর বিনিয়োগের উৎসাহ থাকে না। তো এখন সরকার কি এর জন্য কোনো স্টেপ নিয়েছে? না স্যার, তেমন কোনো তো স্টেপ নেয়নি। সরকার এর জন্য স্টেপ নিয়েছে এবং আমরা আশা করছি যে বাংলাদেশের যে মিরের সরাই আছে, সম্ভবত বৃহত্তর নোয়াখালী অঞ্চল দিয়ে, চিটাগাং অঞ্চল দিয়ে যে মিরের সরাই, তোমরা নাম শুনেছো, সেই মিরের সরাইয়ে আমাদের সরকারের যে ইপিজেড প্রসেসিং, এক্সপোর্ট প্রসেসিং জোন, কয়েক হাজার বিঘা জমির উপরে সেই এক্সপোর্ট প্রসেসিং জোনে কিন্তু এখন অনেক কান্ট্রি তারা ইনভেস্টমেন্ট করতে চায় এবং সরকার বলেছে যে সমস্ত ফ্যাসিলিটি আমরা এক ছাতার নিচে নিচে আনতে চাই, যাতে বিভিন্ন দপ্তর ঘুরতে না হয়, সব এক জায়গায় সেই সুবিধাটা পাবে এবং এখানে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, পানি সব ফ্যাসিলিটি তারা দিতে চায় সরকার এখানে। এবং যদি এটা যদি আমাদের আমরা এই যদি এক্সপোর্ট প্রসেসিং জোনটাকে যদি ঠিকভাবে ডেভেলপ করতে পারে গভর্নমেন্ট, এবং আশা করি এখানে অনেক বড় বড় কোম্পানি এখানে আসবে এবং অনেক বড় বড় নাম এখানে অলরেডি চলে এসছে, তারা এখানে আসতে চায় এবং তারা শুরু করে দিয়েছে কাজ। তো সেই ফ্যাসিলিটি যদি হয়, একদিক থেকে কি হবে, যেমন দেখো তারা বাইরের থেকে ফরেন ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু তারা ওই একটা বড় অঙ্ক কিন্তু আমাদের ইকোনমিতে নিয়ে আসবে, ডলার বা অন্যান্য কারেন্সি যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারেন্সি, সেগুলো কিন্তু আমার দেশে নিয়ে আসবে। এবং বিপরীত ভাবে দেখা যাবে কি যে আমি এই দেশে প্রডিউস করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা লেবারের হিউজ ডিমান্ড ক্রিয়েট হবে। আমাদের যে আনএমপ্লয়মেন্ট একটা আছে, বড় ধরনের আনএমপ্লয়েড একটা যে পপুলেশন আছে, তারা কিন্তু এখন এমপ্লয়মেন্টের সুযোগ পাবে, অর্থাৎ এই বেকার জন, এখানে বলা হচ্ছে যে কয়েক লক্ষ শ্রমিকের এখানে কাজ হবে বলে আশা করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের একটা জাম্প হবে ইকোনমিতে, ওভারঅল ইনকামের উপরে। তো সেক্ষেত্রে যদি এটা আমরা করতে পারি, তাহলে প্রোডাকশনও বাড়বে, এক্সপোর্ট বাড়বে, ইকোনমিতে আমাদের কর্মসংস্থান বাড়বে, সাথে সাথে আমাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট হলে আমাদের কিন্তু ডলারের রিজার্ভটাও বাড়তে থাকবে। তো এই জন্য প্রত্যেক গভর্নমেন্টই চায় আমরা কিন্তু ইন্ডেক্সের একেবারে তলানির দিকে, যে আমাদের ব্যবসা করার সুযোগের দিক থেকে বাংলাদেশ কিন্তু 170-80টা দেশের মধ্যে প্রায় বোধহয় 150-55 বাংলাদেশের র্যাঙ্কিং, যেটা একেবারে দুর্বল র্যাঙ্কিং যেটাকে আমরা বলি। তো সেই র্যাঙ্কিং এ বোধহয় বাংলাদেশ আছে। তো এখান থেকে আস্তে আস্তে গত বছর 3-4 ইন্ডেক্স সামনে গেছে আর কি। তো আমরা ধরছি যে এটা বাংলাদেশের আস্তে আস্তে এটা ইমপ্রুভমেন্ট হবে। তো না হলে আমাদের উপায়ও নেই, কারণ ভালো ইকোনমির দিকে যেতে গেলে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট প্রচুর দরকার আছে। তো এরপরে আমরা বলছি যে বিনিয়োগ বাড়লে অটোমেটিক কর্মসংস্থান বাড়বে, কারণ তুমি যদি বিনিয়োগ করো তোমাকে সেখানে লেবারের দরকার আছে, লেবারের ডিমান্ড বাড়বে, ল্যান্ডের ডিমান্ড বাড়বে, ক্যাপিটালের ডিমান্ড বাড়বে, এন্টারপ্রেনার ডিমান্ড বাড়বে, সব মিলে আমাদের সার্বিকভাবে কর্মসংস্থান বেড়ে যাবে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, তো এখানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বলে প্রাকৃতিক সম্পদ আমাদের কি আছে বলো? এই প্রাকৃতিক সম্পদের একটা উদাহরণ দাও তো, 2-3টি উদাহরণ দাও। স্যার কয়লা, প্রাকৃতিক গ্যাস। কয়লা, তারপরে আমরা যদি বলি যে আমাদের এই যে ন্যাচারাল রিসোর্স বললে আমাদের গ্যাস, পেট্রোলিয়াম, কোল, তারপরে ফরেস্ট, এগুলোকে বলি আমরা আর কি, তারপরে মিনারেলস, খনিজ, যাই বলি না কেন এগুলোকে আমরা বলি আর কি। তো এখানে আন্তর্জাতিক বাণিজ্য হলে এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার কিন্তু বাড়বে। তো এটা কি আমাদের জন্য ভালো দিক নাকি ক্ষতিকর দিক আছে এর? ক্ষতিকর দিক আছে। এটা যত তুমি মনে রাখতে হবে যে যত ইন্ডাস্ট্রি বাড়বে তত কিন্তু আমাদের পরিবেশের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ ইন্ডাস্ট্রি যত বাড়বে তত কিন্তু তারা কার্বন ছাড়বে, রাসায়নিক ছাড়বে, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি করবে। তো এখানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়ে, সেটা একদিক থেকে মনে হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার যত বাড়বে তত আমাদের ইনকাম বাড়বে, লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, কিন্তু সাথে সাথে আমরা কিন্তু একটা বিপদ ডেকে আনছি। বিশ্বের অন্যান্য অনেক দেশই এখন এই ব্যাপারে সতর্ক হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরে আমরা জানি যে জো বাইডেন আবার সেই প্রাকৃতিক সম্পদকে রক্ষার জন্য বা প্রকৃতিকে রক্ষার জন্য সেই তার নতুন পলিসি কিন্তু সে নিতে চাচ্ছে, অর্থাৎ এখন বলা হয় যে গ্রিন ইকোনমি, যে ইকোনমিতে তোমার কার্বন নিঃসরণটা অনেক কমিয়ে দেওয়া হবে, সেই রকম টেকনোলজি এখন ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে সমস্ত কলকারখানাগুলোতে। এবং এখন একটা ব্যবস্থা করা আছে কার্বন ট্যাক্স। কার্বন ট্যাক্স হলো তুমি কি পরিমাণ কার্বন বাতাসে ছাড়তে পারবে সেটার জন্য তোমার একটা কার্ড দিয়ে দেওয়া হয়, সেই কার্ডটা পাঞ্চ করে তুমি কার্বন নিঃসরণ করতে পারবে, এবং যদি তার উপরে তোমার কার্বন নিঃসরণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট তোমার উপরে এক্সট্রা ট্যাক্স আরোপ করে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান উন্নত দেশগুলোতে যদি নির্দিষ্ট পরিমাণ কার্বনের বাইরে বেশি কার্বন তারা বাতাসে ছাড়ে, তার জন্য কিন্তু অতিরিক্ত ট্যাক্স, সেটা কিন্তু আরো ওই ট্যাক্সের ব্যারিয়ারটা কিন্তু ওর পরে যায় আরো বেড়ে যায় আর কি। তো সেক্ষেত্রে ওই সেই কারখানাগুলোর উপরে কিন্তু অতিরিক্ত ব্যারিয়ার তারা ইম্পোজ করে, এবং এক্ষেত্রে আমরা কিছুটা কার্বন নিঃসরণ কমাতে সমর্থ হয়েছে, কিন্তু যে পরিমাণ কার্বন নিঃসরণ আমাদের নেক্সট টিকে থাকার জন্য দরকার, যেটাকে আমরা বলি সাস্টেইনেবল ইকোনমি, সাস্টেইনেবল অর্থ হলো টেকসই অর্থনীতি, সেই টেকসই অর্থনীতির যে পরিমাণ কার্বন নিঃসরণ দরকার বা যে পরিমাণ কার্বন কমানো দরকার সেটা কিন্তু আমরা এখনো যেতে পারিনি। তো প্রত্যেকটা গভর্নমেন্টের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তো এরপরে আমরা আসি, কারণ আমরা জানি যে উন্নয়ন হতে গেলেই আমার কার্বন নিঃসরণ হবেই।
তো এর কারণে এখানে আমাদের কলকারখানা বাড়বে, কলকারখানা বাড়লে কার্বন, রাসায়নিক এগুলো আমাদের বাতাসে মিশে পরিবেশ দূষণ আমাদের অবশ্যই এটা অবশ্যম্ভাবী। কিন্তু দেখা যাচ্ছে কি যে গ্রিন টেকনোলজি গুলোতে এখন নতুন টেকনোলজি আসার ফলে সেখানে কার্বন নিঃসরণের মাত্রা অনেক কমানো সম্ভব হয়েছে। তো আমাদের কিন্তু এখনো ইকোনমি গ্রিন ইকোনমির দিকে যায়নি, চায়না কিন্তু যাচ্ছে। তো চায়নার যে অব্যবহৃত যেগুলো ক্যাপিটাল গুড ছিল, যেগুলো এখন প্রচুর পরিমাণে আমাদের পরিবেশকে দূষণ করে, সেগুলো এখন আমাদের ইকোনমিতে ভাগাড় হিসেবে আসতে পারে। এগুলো আসে আর কি, কারণ আমরা জানি যে যেসব ইকোনমি গ্রোয়িং এর দিকে যায় সেই সব ইকোনমিতে এইগুলো আসে। যেসব ইকোনমি মোটামুটি ভালো অবস্থানে যায় সেখান থেকে যেসব ইকোনমি তারা যেসব তাদের যেসব ক্যাপিটাল গুড, মেশিনারি গুডস থাকে সেগুলো কিন্তু ওই উন্নয়নশীল মানে তুলনামূলকভাবে কম উন্নত বা স্বল্প উন্নত দেশগুলো কিন্তু এগুলো ডিমান্ড করে, কারণ এগুলো কমে পাওয়া যায়, কম খরচে আনা যায়। তো সেগুলো কিন্তু পরিবেশের জন্য আরো বেশি মারাত্মক ক্ষতিকারক। তো এটা ঠেকানো আমাদের জন্য কঠিন, এটা আসতেই থাকবে। তো একটা সময় দেখা যাবে কি আমাদের ইকোনমি হয়তো গ্রিনের দিকে যাবে বা ভালো ক্যাপিটাল গুড তখন আমাদের ইকোনমিতে আসবে। এরকম না যে আমাদের ইকোনমি এখনো ভালোর দিকে যায়নি। দেখা যাবে কি যে ওয়ার্ল্ডে যদি তুমি দেখো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর দিকে তাকাও, তাহলে কিন্তু প্রথম সারির একেবারে গ্রিন গার্মেন্টস যেগুলোকে বলা হয় তার জন্য কিন্তু প্রথম ১, ২, ৩ এর মধ্যে দেখা যাবে যে তুমি বাংলাদেশে ২ টো কোম্পানিকে পেয়ে গেছো। এটা কিন্তু আছে, এরকমও আছে আমাদের ইকোনমিতে। তারা কিন্তু অলরেডি এখন থেকে সচেতন হচ্ছে। তো এরপর আমরা বলছি যে উদ্বৃত্ত দ্রব্য রপ্তানির সুযোগ। উদ্বৃত্ত বললে আমরা কি বুঝি? যে অতিরিক্ত উৎপাদন করেছে, ডোমেস্টিক ডিমান্ড মিট আপ হয়ে গেছে। যেমন তুমি ধরো বাংলাদেশের অর্থনীতিতে তুমি ১০০ ইউনিট কাপড় প্রোডিউস করেছো। সেক্ষেত্রে তোমার ইকোনমিতে দরকার হলো ৫০-৬০ ইউনিটস। বাদবাকি যে ৪০ ইউনিটস যেটা উদ্বৃত্ত সেটা কিন্তু বাইরে রপ্তানির সুযোগ তৈরি হয়। কিন্তু যদি তোমার ইন্টারন্যাশনাল ট্রেড না হতো, আন্তর্জাতিক বাণিজ্য না হতো, তাহলে কিন্তু তুমি বাইরে পাঠাতে পারতে না। ওটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যেত। তখন কিন্তু তোমার ওই প্রোডাকশনটাও কমে যেত আরকি। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের কিন্তু আমাদের গুরুত্ব আছে। এরপর আমরা যদি বলি দক্ষতা বৃদ্ধি। তো এই দক্ষতা বৃদ্ধিটা কেউ বলতে পারবে যে আন্তর্জাতিক বাণিজ্য করলে আমাদের দক্ষতা বাড়ে? হ্যাঁ, বলতে পারবে? জি স্যার। আন্তর্জাতিক বাণিজ্য করলে আমাদের দক্ষতা বাড়ে। অর্থাৎ আমাদের প্রোডিউসারদের দক্ষতা বাড়ে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্টারপ্রেনার এগুলো দক্ষ ব্যবহার সম্ভব হয়। সবসময় হ্যাঁ মনে স্যার, রাখতে হবে বাড়ে। যে ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে তোমার এখানে অদক্ষদের সুযোগ কম। এখানে তোমার যারা দক্ষ কেবল তারাই টিকে থাকে। এবং দেখবে যে তুমি যদি দেখো যে গার্মেন্টস এ কিন্তু তোমার এরকম না যে শুধু বাংলাদেশি লেবাররাই কাজ করে, এখানে কিন্তু বিদেশি লেবাররাও কাজ করে। কারণ তোমার সবসময় টার্গেট থাকবে তুমি কম খরচে কত বেশি প্রোডিউস করতে চাও। এজন্য দেখা যাবে ইন্ডিয়া, সিঙ্গাপুর যেসব দক্ষ লেবার কিন্তু তারা নিয়ে আসে আরকি আমাদের গার্মেন্টস সেক্টর গুলো। তো সেক্ষেত্রে দেখা যাবে কি তুমি, কারণ এখানে আমাদের কিন্তু তখন তাদের সঙ্গে যেসব দেশীয় লেবাররা কাজ করবে তারা কিন্তু তাদের দক্ষতা বাড়ানোর সুযোগ এখান থেকে তৈরি হয় ওদের সঙ্গে। এখন আগে যে পরিমাণ আমাদের বাইরের দেশ থেকে নিয়ে আসতে হতো, এখন কিন্তু সে পরিমাণ আমাদের আনতে হয় না। গড়ে যদি আমরা হিসাব করি সেটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে। কারণ আমাদের লেবাররাও কিন্তু তাদের সঙ্গে ধীরে ধীরে শিখছে আরকি। ফলে এটা কিন্তু দক্ষতা বাড়ানোর সুযোগ এখানে তৈরি হয়। এরপরে আমরা বলছি কি জনশক্তি রপ্তানি। তো জনশক্তি রপ্তানি যদি আমার বর্ডার ক্লোজ থাকতো তাহলে আমি বাইরের দেশে তো আর পাঠাতে পারতাম না। বাইরের থেকে যে পরিমাণ আমার রেমিটেন্স আসে, প্রবাসীদের আয়, সেটা কিন্তু আমি আনতে পারতাম না। কারণ আন্তর্জাতিক বাণিজ্য করলেই আমার বর্ডার ওপেন হয়, না হলে কিন্তু বর্ডার ক্লোজ হয়। যেমন উত্তর কোরিয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক দেশের সঙ্গে বর্ডার ক্লোজ। সেক্ষেত্রে কিন্তু তোমার এই জনশক্তি রপ্তানি উত্তর কোরিয়ার জন্য কঠিন। ওই দেশ তো তুমি দ্রব্যই নাও না, অন্য কিছু নাও না, তাহলে সে দেশ তোমাকে শুধু জনশক্তি রপ্তানি করতে কেন দিবে? তো এরপরে আমরা আসি পণ্যের গুণগত মান বৃদ্ধি। তুমি ইন্টারন্যাশনাল ট্রেডে টিকে থাকতে গেলে, আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে গেলে তোমার কিন্তু গুণগত মান যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টিকতে পারবে না। ফলে গুণগত মান বৃদ্ধির একটা ব্যাপার থাকে সেখানে। মূলধন ও প্রযুক্তির বিনিময়। মূলধন ও প্রযুক্তির বিনিময়ে আমরা কি বলি যে আন্তর্জাতিক বাণিজ্য হলে দেখা যায় কি তুমি অন্য দেশ থেকে ক্যাপিটাল গুড নিয়ে আসতে পারো। আবার তোমার দেশের ক্যাপিটাল গুড অন্য দেশে নিয়ে যাওয়া যায়। তাতে কি হয় যে তোমার নলেজ শেয়ারিং হয়। নলেজ শেয়ারিং অর্থ কি যে এই ক্যাপিটাল গুডটা কিভাবে তৈরি হয়েছে সেটা সম্পর্কে তোমার একটা নলেজ তৈরি হয়। ক্যাপিটাল গুডটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা সম্পর্কে তোমার নলেজ তৈরি হয়। ফলে দেখা যায় কি পরবর্তীতে তুমি ওই ক্যাপিটাল গুড নিজেই তৈরি করতে পারো, অথবা তোমার অপারেশনের দিক থেকে তোমার আর অন্য দেশ থেকে লেবার হায়ার করতে হয় না। আমাদের মেইন সমস্যা হলো ক্যাপিটাল গুডের সমস্যা না, আমাদের সমস্যা হলো অপারেশনের সমস্যা। অর্থাৎ আমরা ক্যাপিটাল গুড আনা আমাদের জন্য অর্থের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যে পরিমাণ লেবার, যে পরিমাণ স্কিল দরকার ওই ক্যাপিটাল গুডটা রান করার জন্য সেটা কিন্তু আমাদের নাই। এই দেখো আমাদের ফেরিগুলোতে কত পুরনো জরাজীর্ণ ফেরি আমাদের এখনো চলছে, কিন্তু নতুন ফেরি আসছে না, এবং দেখা যাচ্ছে কি পদ্মা সেতুতে নিয়মিত আঘাত করছে, এবং যে ফেরি আছে সেগুলোর যে যারা অপারেট করে তারাও কিন্তু অতটা দক্ষ বলে আমাদের মনে হচ্ছে না। তো এরপরে আমরা আসি, আমরা বলছি মূলধন ও প্রযুক্তির বিনিময়, সেটা আমরা বললাম। জরুরি পরিস্থিতি মোকাবেলা। যেমন ধরো তোমার এখানে সিডর আইলা হয়েছে বা কোন একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বাইরের দেশ থেকে তোমার কিন্তু খাদ্য সাহায্য আসবে যদি তোমার বর্ডার, তুমি অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো আছে। কিন্তু যদি আমি বলি উত্তর কোরিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো দ্রব্য দেয়া নেওয়া হয় না, সে দেশ বিপদে পড়েছে, আমি কিন্তু সেখানে যেতে চাইবো না।
এরকম আর কি হয় আর কি। জরুরি পরিস্থিতি যে কোনো দেশ তখন আমাকে সাহায্য করার জন্য একটা টেন্ডেন্সি তৈরি হয়। যেমন আমরা যদি বলি রোহিঙ্গাদের আমরা যদি জরুরি অবস্থা হিসাবে ধরি, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অনেক দেশই আমাদের সহায়তা করে। কিন্তু আমি যদি বর্ডার ক্লোজ করে কারোর সঙ্গে সম্পর্ক না রাখতাম তাহলে কিন্তু সেই সুবিধাটা আমি পেতাম না। এরপরে আমরা বলছি কি যে সম্পর্ক উন্নয়ন। সম্পর্ক উন্নয়ন বলতে আমরা কি বুঝি যে আমি যদি দেয়া নেয়া সম্পর্ক তৈরি হয় একটা দেশের সঙ্গে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে আমরা যদি বলি আমার ক্যাপিটাল গুড দেয়া নেয়া হয়, পুঁজিদ্রব্য যেটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে হিসাব করেছিলাম। তো সেগুলো যদি তৈরি হয় তাহলে সেই দেশের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ থাকে। যেমন উত্তর কোরিয়ার সঙ্গে আমার কোনো বাণিজ্য নেই, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি বলছি যে আমার পাশের দেশ ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এদের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক ভালো আছে। কারণ আমি এদের সঙ্গে আমার একটা দেয়া নেয়ার সম্পর্ক তৈরি হয়েছে। তো দেয়া নেয়ার সম্পর্ক তৈরি হলে তাদের সঙ্গে কিন্তু দেয়া নেয়া দিস ইজ নট ফ্রি। এখানে কিন্তু এক্সচেঞ্জ আছে। এক্সচেঞ্জ হিসাবে আমরা কারেন্সি ইউজ করি আরকি। ডলার যেটা আমাদের স্ট্যান্ডার্ড কারেন্সি সেটা মূলত ইউজ হয়। অন্যান্য কারেন্সি হয় কিন্তু সেটা আমি অ্যাকসেপ্ট করছি কিনা তার উপরে ডিপেন্ড করে। এবং আমি যদি বললাম সৌদি রিয়াল আমি নিতে চাই কারণ আমার প্রচুর লেবার বা প্রচুর সৌদি আরবের সঙ্গে বাণিজ্য আছে। সেক্ষেত্রে আমার সৌদি রিয়াল আমি সৌদি আরবকে দিয়ে দিতে পারি। তারা সেটা অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে আমি অন্য দেশ থেকে রিয়াল কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি। এরকম আরকি। তো সেক্ষেত্রে আমার আন্তর্জাতিক বাণিজ্য হলে অন্য দেশের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে। তো এরপরে আমরা আসি। তোমরা সবাই রোল নাম্বার দিয়েছো? জি ওকে। স্যার। ওকে, এখন আমরা আসি পরিবর্তনের ধারা। আমি বলেছি যে এখানে আমাদের কিছু তথ্যপত্র দরকার যে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমার কাছে সবশেষ 2013 সালের ডেটা আছে। তো 2013 দিয়ে 2021 ব্যাখ্যা করাটা একটু কঠিন। তো যদি আমরা ডেটা না পাই তোমরা লেটেস্ট বইগুলো যখন আসবে তখন একটু দেখে নিও যে এখানে এরা আসলে ডেটা নিয়ে খুব বেশি কাজ করে না। বাংলাদেশে ডেটা সহজে পাওয়া যায় না। কিন্তু অন্যান্য কান্ট্রি গুলোতে আমরা সহজে পেয়ে যাই। কিন্তু বাংলাদেশের এই তথ্যপত্র খুঁজে বের করতে গেলে আমাদের নিজেরই দেখা যাবে যে নিজেই হারিয়ে যাচ্ছে। তো এখন আমরা আসি বাংলাদেশের রপ্তানি দ্রব্য কি কি আছে। দেখো এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমাদের 3 মিনিট মতো সময় আছে। তো একটাকে আমরা বলছি প্রচলিত রপ্তানি পণ্যসমূহ আর একটাকে আমরা বলছি অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ। তো এখানে সবসময় মাথায় রাখবে যে শুরুর দিক থেকে যেসব পণ্য সামগ্রী বাংলাদেশ বাইরের দেশে পাঠাতো সেগুলোকে মূলত প্রচলিত রপ্তানি সামগ্রী বলে থাকে। বি ভেরি কেয়ারফুল। শুরুর দিক থেকে বাংলাদেশ যেসব দ্রব্য বাংলাদেশের শুরু থেকে বা তার আগের থেকে আমাদের জিও পলিটিক্যাল ভাবে বাংলাদেশ যেসব দ্রব্য উৎপাদনের সুবিধা পায় এবং যেসব দ্রব্য বাইরের দেশে পাঠায় সেগুলোকেই বলি মূলত আমাদের প্রচলিত রপ্তানি দ্রব্য। আর যেগুলো মূলত সম্প্রতি শুরু হয়েছে বা খুব বেশি দিন শুরু হয়নি, অল্প বিস্তর যাচ্ছে এবং ডেভেলপ করছে নতুন নতুন, সেগুলোকেই আমরা বলি মূলত অপ্রচলিত রপ্তানি পণ্য। এখন বলো তো তাহলে গার্মেন্টস কি বাংলাদেশের প্রচলিত নাকি অপ্রচলিত হওয়া উচিত? প্রচলিত। গার্মেন্টস কি প্রচলিত? গার্মেন্টস তো আমাদের 1980-এর দশকের পরের থেকে শুরু হয়েছে। জি স্যার। তাহলে কি গার্মেন্টস প্রচলিত না অপ্রচলিত? প্রচলিত। এই গার্মেন্টস প্রচলিত হয় কি করে তাহলে? আমি গার্মেন্টস কি অনেক দিন থেকে বাংলাদেশে আছে নাকি এটা লেটেস্ট সংযোজন? স্যার তাহলে অপোজিট। তাহলে এটা অপ্রচলিত। এখন আমি যদি বলি ধরো তোমার পাট, পাট বলো তো যে কাঁচা পাট বা পাটজাত দ্রব্য সেটা কি তাহলে কি বাংলাদেশের সেটা কি তোমার আহ, উম, প্রচলিত না অপ্রচলিত? প্রচলিত। কারণ বাংলাদেশ কিন্তু পাট অনেক দিন থেকে বাংলাদেশের কিন্তু সোনালী আঁশ বলা হতো। বাংলাদেশের রপ্তানি আয়ের বেশিরভাগটাই আসতো কিন্তু পাট থেকে। তো যদি বলি চা, চা কিন্তু বাংলাদেশের শুরুর অনেক আগে থেকে ব্রিটিশ আমল থেকেই কিন্তু চা কারখানাগুলো চা কিন্তু বাংলাদেশে প্রডিউস হচ্ছে। তাহলে সেটা কি প্রচলিত? প্রচলিত। এখন তুমি দেখো চামড়া, চামড়াজাত পণ্য আমাদের কিন্তু যদি বলি রিলিজিয়াস বিলিফ থেকে শুরু করে আমরা কিন্তু চামড়ার দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা অনেক দিন থেকে চলে আসছে। এটাও কিন্তু আমাদের প্রচলিত। কাগজ, নিউজ প্রিন্ট, কাগজজাত পণ্য এগুলো কিন্তু আমাদের প্রচলিত। ন্যাপথা, ফার্নেস অয়েল, বিটুমিন এটা তোমাদের জন্য একটা নতুন শব্দ। এগুলো কিন্তু আমাদের প্রচলিত পণ্য। এবার দেখো অপ্রচলিত তৈরি পোশাক, হুঁশিয়ারি। হুঁশিয়ারি কোনগুলো জানো তো? এই যে আন্ডার গার্মেন্টস যেগুলো এই ধরনের আর কি, যেমন গামছা, ভেতরে গেঞ্জি, তারপরে আন্ডার গার্মেন্টস এগুলো রিলেটেড যেসব পোশাক সেগুলোকে বলা হয় হুঁশিয়ারি পোশাক। এগুলো মূলত পাবনা ওই অঞ্চলগুলোতে, রাজশাহী, পাবনা এইসব জায়গায় হুঁশিয়ারি পোশাক দেখা যায়। তো এগুলো কিন্তু আমাদের অপ্রচলিত। হিমায়িত খাদ্য যেগুলো বাইরের দেশে যায়, ওই তুমি যেগুলো ফ্রোজেন করে পাঠানো হয় সেটাও কিন্তু অপ্রচলিত। শাকসবজি, ফলমূল ইউরোপ